স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ যেই বোর্ড থেকে বের হয়ে যেতে বলেছিলেন সেই ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হয়ে ফিরতে চান খালেদ মাহমুদ সুজন। তার মতে সভাপতি চেয়ারে না বসলে ক্রিকেটের উন্নয়নে কাজ করা মুশকিল। পাপনের সময় কেন অবকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য যুব বিশ্বকাপ জয়। বিশাল ওই অর্জনের মাস্টারমাইন্ড ছিলেন খালেদ মাহমুদ সুজন। 20-এর বিশ্বকাপের আগে বছর দেড়েক ধরে দারুণ ছকে আকবরদের তৈরি করেছিলেন সে সময়ের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজন। একটা বিশ্বকাপ জয়, 23-এ যুব এশিয়া কাপের ট্রফি, 24-এও এশিয়া সেরা হওয়া দলটাও তার গড়াই। সাফল্যের বিচারে বলাই যায় বিসিবির ইতিহাসের সবচেয়ে সফল পরিচালক খালেদ মাহমুদ। অথচ গেল বছর ফারুক আহমেদ সভাপতির চেয়ারে বসেই নাকি সুজনকে পদত্যাগ করতে বাধ্য করেন। বছর খানেক ধরে বিসিবির বাইরে। সামনে নির্বাচনে কি দেখা যাবে সাবেক এই অধিনায়ককে? আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে আমি যাব। প্রেসিডেন্ট হলে আমি কাজ করতে পারবো, আমি জানি, এবং আমি কাজ করবো, আমি সবাইকে নিয়ে কাজ করবো। আমি আমার প্রেজেন্টেশন দিই, আমি বলি যে এটা করলে ভালো হবে, কিন্তু প্রেসিডেন্ট স্যার বলে না, করতে পারবো না বা হয় না, বা কোনো না কোনোভাবে হয় না। তাহলে আমি এখানে গিয়ে লাভটা কি? আপনি যদি ফ্রিডম নিয়ে কাজ করতে দেন, যে হ্যাঁ গেম ডেভেলপমেন্টের সব ডিসিশন আমি নেব, এবং মানে ডিসিশন মানে কি, আমি সব কিছু, আমার স্ট্রাকচার লাগলে আমি স্ট্রাকচার বানানোর মতো রাইট রাখবো, আমার বিসিবি সেটা আমাকে পারমিট করবে, তাহলে আমি বলতে পারি আমি যাইতে রাজি আছি। কিন্তু আমাকে যদি কারোর ধর্ণা ধরতে হয়, বারবার তার পারমিশন যেতে হতো, আমি যেতে চাই না স্ট্রেট হবে। মানে যেখানে আমার স্বাধীনতা থাকবে না কাজ করা, তাহলে আপনি আমাকে বলবেন যে আপনি ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলেন, আপনি কী করছেন? আপনি কি আপনি একটা স্ট্রাকচার বানাতে পারেন না, আপনি ইনডোর বানাতে পারেন? ভাই আমার তো এটা অ্যাবিলিটি নাই। বিসিবি রানস উইথ ডিফারেন্ট কমিটিস, রাইট? আমি আমার রিকুইজিশন দিতে পারি যে আমার কোকা বুড়া বল দরকার। এখন বোর্ড যদি আমাকে 12টা কোকা বলে জায়গায় 12টা সিএ বল দেয়, হোয়াট ক্যান আই ডু? আমি যেটা চাই, আমি সব লোককে তার স্বাধীনতা দিতে চাই, যে যার কমিটি নিয়ে সুন্দর করে কাজ করতে পারে, তার যা দরকার আছে ক্রিকেট ডেভেলপমেন্টে যা করতে আমি উইল সাপোর্ট। অন্য সব কিছুতে আমি সাপোর্ট করবো না, আমি ক্রিকেট ডেভেলপমেন্ট করতে। যেমন কথা হচ্ছে যে যে টুর্নামেন্ট কমিটি সেটা বাড়তি টুর্নামেন্ট করতে চায়, আই উইল অ্যালাউ হিম টু ডু দ্যাট, যদি আমি মনে করি এটা কনস্ট্রাকটিভ কিছু বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে, রাইট? আমি যদি মনে করি ওমেন্স উইং তাদের 19 টিমটাকে ট্যুর করতে চাই দুইটা, আমি মনে করবো যেটা অফিসিয়াল তাদের শিক্ষার ব্যাপার থাকবে, অবশ্যই আমি তাদেরকে অ্যালাউ করবো। 900, 1000, 1200 কোটি টাকা আছে বিসিবির, কিন্তু অবকাঠামো নেই, জেলা পর্যায়ে প্র্যাকটিসের সুযোগ নেই। ইভেন এই ক্রিকেটাররা, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা তাদের জেলাতে যায় বা তাদের বাসায় যায়, সেখানে প্র্যাকটিস করতে পারে না। এটা পুরো প্রেজেন্টেশন রেডি করেছিলাম যে ইনডোরগুলোতে, যে কারণ আমি দেখতাম আমাকে সাইফুদ্দিন বলতো স্যার ফিনি গেলে একটা উইকেট প্র্যাকটিস করার জায়গা নাই। সাতক্ষীরায় যখন সোমবারে যাইতো সেম কথা হইতো, আপনার দিনাজপুরে লিটনরা যখন হয় সেম কথা হয়। তো আমার কথা হচ্ছে যে আমার ন্যাশনাল প্লেয়ারের পাইপলাইন যেখানে, সেখানে যদি আমার একটা ইনডোর থাকবে, এটা কী ধরনের কথা বিসিবির? আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়া ক্রিকেট সাকসেস হওয়ার পিছনে অনেক কাহিনী আছে। আপনি গুয়াহাটিতে বাংলাদেশের লাস্ট ওয়ার্ল্ড কাপের আমাদের যখন আমরা টি-টোয়েন্টি খেলাম, তো ওই গুয়াহাটিতে আপনি খালি ফ্যাসিলিটিস দেখেন, এটা গ্রামের মধ্যে। তা আমরা কি পারছি এগুলো করতে? তা আমরা কিন্তু এখনও সেগুলো করতেছি না। আর আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন, কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিস দেন, কীভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন? ইনডোর আছে কিন্তু ইনডোর অপরিত্যক্ত হয়ে গেছে। আপনি যেগুলো কতটুকু কাজ করছেন, আপনি কি অ্যাস্ট্রোলাভ লাগাইছেন, কয়টা বোলিং মেশিন আছে, আপনার ক্যামেরা নাই কেন একটা ইনডোরে? আপনার বিসিবিতে কয়টা ক্যামেরায় ফিট করা আছে, মানে আমিরপুর ইনডোরে? তা আমার কথা হলো যে এগুলো আপনি শুরু করেন ভাই, এগুলো তো লেট হচ্ছে। আপনি কথা বলে সময় নষ্ট না করে এইগুলো কাজ করেন। যেই ফারুক ভাই আসলেন, আমাদের অনেক আশা ছিল যে ফারুক ভাই আসলেন পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম ফর্মার ক্রিকেটার, সব জানেন ক্রিকেট সম্বন্ধে। উনি ফেল করলেন, উনি চলে গেলেন। বুলবে আসছেন, আমাদের অনেক আশা, কিন্তু আমি কিন্তু দেখতেছি না যে আমরা স্ট্রাকচার নিয়ে কোনো কথা বলছি। আমি শুনতেছি না মাঠ বানাচ্ছি, আমি শুনতেছি না ইনডোরের জন্য আমরা চিন্তা করতেছি, যেটা আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ আপনি বর্ষাকালে ক্রিকেটই ট্রেনিং খেলতে পারেন না। সাইফুল রূপক, 71। শেষ হলো ফিটনেস ট্রেনার নেথান কেলির কোচিং ক্লাস। আপাতত একদিনের ছুটিতে টিম টাইগার্স, এরপরই শুরু নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং। কিন্তু ফিরে আসার লড়াইয়ে আগে ভাগেই নেমে পড়েছেন নাজমুল শান্ত। হোম অফ ক্রিকেটে নিজেকে যেন ভেঙে গড়ছেন সাবেক কাপ্তান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কি ভাবছেন? হাতের করগুনে কোনো কঠিন হিসাব মেলানোর চেষ্টায় নাজমুল শান্ত? ব্যাপারটা অনেকটা সেরকম হলেও কারণটা একদমই ভিন্ন। পাওয়ার হিটিং এর প্র্যাকটিস করতে গিয়ে হাতে ফোস্কা পড়ে যাবার চিহ্নগুলোই গুরু সোহেল ইসলামকে গুণে দেখাচ্ছিলেন তার শিষ্য। দূর থেকে শান্তর ঠোঁটে রিড করে স্পষ্টই বোঝা যাচ্ছে একটা দুইটা না, 2 হাত মিলে মোট 9টা ফোস্কার দাগ স্পষ্ট। মনে একটু খটকা লাগতেই পারে, ব্যাটিং করতে গিয়ে হাতে ফোস্কা পড়বে কেন? রহস্য ভাঙবে যখন জানবেন আদ্যপান্ত।
শান্তর এই বিশেষ সেশনটা একদমই সাধারণ না, একটা দুইটা কিংবা 100টাও না, নেটে প্রায় 250 বল গায়ের সর্বোচ্চ জোর দিয়ে হিট করেছেন শান্ত। টি-20-র ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া, এরপর দল থেকেই ছিটকে যাওয়া। শান্ত জানেন তার ফিরে আসার লড়াইটা অন্য সবার মতো অতটা সহজ না। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ট্রেনার নাথান কেইলির কঠিন ফিটনেস ট্রেনিং, যেন সবার দম যাবার উপক্রম। এমন কঠিন ট্রেনিং শেষে সবাই যখন বিশ্রামে যে যার বিছানাতে, তখন কোচ সোহেল ইসলামকে নিয়ে বিকেল 3:30টা পর্যন্ত চলেছে গ্রানাইট পাথরে শান্তর এই বিশেষ পাওয়ার হিটিং সেশন। এই দলে অবশ্যই আমি কামব্যাক করার জন্য ওই প্রস্তুতিটা নিচ্ছি, এবং আমার যদি আপনি লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপ, দেন বিপিএল, দেন ইংল্যান্ড সিরিজ, 22-23 সময়টা খুব ভালো গিয়েছিল, এবং তারপরের সিজনটা খুব ভালো যায়নি। স্ট্রাইক রেটের হিসাব যদি আমরা করি, রানের দিক দিয়ে মোটামুটি রান হচ্ছিল, বড় হয়নি। সো এই জায়গাটাতে আমি চেষ্টা করব যে ইমপ্রুভ করে আমি দলে যেন কামব্যাক করতে পারি। আপনি যেটা বললেন, সামনে বেশ কিছু খেলা আছে, যেখানে অপরচুনিটি যদি দলে জায়গা না হয়, সেই ক্ষেত্রে ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো আছে, বিপিএল আছে, দেন এনসিএল, টি-20 আছে, যদি এই টুর্নামেন্টগুলোতে আমি পারফর্ম করতে পারি এবং যে জায়গায় আমার ল্যাকিংস আছে সেই জায়গাগুলোতে আমি ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে দলে সিলেক্টররা যদি আবার মনে করেন, তাহলে আবার কামব্যাক করার সুযোগ আছে। বাট এটা আপ টু সিলেক্টর। বাট আমার কাজ হলো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি ডেলি কীভাবে পারফর্ম করতে পারি, যেখানে অপরচুনিটি পাচ্ছি ওইখানে আমি পারফর্ম করতে পারি কিনা। সো ওটাই মূল লক্ষ্য, এবং ওটার জন্যই প্রিপারেশন নিচ্ছি এই মুহূর্তে। 2022 টি-20 বিশ্বকাপেও শান্ত ছিলেন দলের মাঝে সবার সেরা। ঘরের মাঠে টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা সিরিজে ছিলেন সিরিজ সেরা। শান্ত সেই হারানো আত্মবিশ্বাসটাই ফিরে পেতে মরিয়া। ঠিক এই ছবিটার মতোই পড়ে গিয়েও থেমে না থেকে উঠে দাঁড়ানোর প্রাণান্ত চেষ্টা। শান্ত জানেন তার ফিরে আসা কিংবা সুযোগ পেলেও দলে টিকে থাকা কঠিন এক পরীক্ষা, তাই তো বাড়তি পরিশ্রম করে নিজেকে এগিয়ে রাখা। নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ আর এশিয়া কাপের আগে শেষ হয়েছে দলের ফিটনেস ট্রেনিং। একদিন বিশ্রাম, এরপরই শুরু হবে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। পাওয়ার হিটিংয়ের তালিম দিবেন নয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নাহিয়ান বিন জাসিম, ৭১। দেশে অনুশীলন ক্যাম্প শেষ করে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে অনূর্ধ্ব-23 ফুটবল দল বৃহস্পতিবার বাহরাইন যাচ্ছে। সেখানেই পুরো স্কোয়াডকে একসাথে পাওয়া যাবে। কোচ বলছেন লক্ষ্যটাও তারপরই স্থির করা হবে। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। দেশের ফুটবলে সংবাদ মাধ্যমের আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্য হারে, সেটাও যৌক্তিক কারণে। ফুটবল নিয়ে আগ্রহ জাতীয় দল ছাপিয়ে বয়সভিত্তিক দলেও ছড়িয়েছে। এ কারণেই বুধবার অনূর্ধ্ব-23 দলের প্রত্যাশার কথা শুনতে মিডিয়ার ছিল সরব উপস্থিতি। যে টিম কতভাবে আরো ভালো ইমপ্রুভমেন্ট আসবে। বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় দল অনুশীলন শুরু করেছিল এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু হওয়ার বেশ কিছুদিন আগে। ঢাকায় সপ্তাহ দুয়েক অনুশীলন ক্যাম্প করার পর দল বৃহস্পতিবার উড়াল দেবে বাহরাইনে। সেখানে পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনের পাশাপাশি স্বাগতিক দেশের বয়সভিত্তিক দলের সাথে 2টা অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। সে উপলক্ষে দলটার কোচ সাইফুল বারী টিটু জানালেন দলের প্রস্তুতি আর লক্ষ্য সম্পর্কে। নো ডাউট যে মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন আমাদের জন্য সবসময় একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন, এবং এটা আমরা ওইভাবেই নিচ্ছি যে ক্যান বি পসিবল, কোনো এক সময় আমরা হয়তো ওই পর্যায়ে যেতে পারবো। ওই জিনিসটার ধারাবাহিকতা বা চেষ্টাটা থাকছে। শুরু থেকে হেড কোচ টিটুর অধীনে অনুশীলন করলেও শেষের দিকে অনূর্ধ্ব-23 দলের অনুশীলনে এসেছিলেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। 23 না পেরোনো ফুটবলারদের এক সেশন অনুশীলনও করিয়েছেন কাবরেরা। এতে করে দুই কোচের মধ্যে মতবিরোধ হবে না তো? টিটু উড়িয়ে দিয়েছেন তেমন সম্ভাবনা। যেহেতু হ্যাভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে, সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না, যেহেতু হংকংয়ের ম্যাচটাও আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, যেহেতু এশিয়ান কোয়ালিফায়ার্স। তো অ্যাকচুয়ালি কোয়ালিটি বা কন্ট্রোল এই শব্দগুলিতে আমরা না গেলেই ভালো। এদিকে এএফসি টুর্নামেন্টের কথা আসতেই অবধারিতভাবে এসেছে মেয়েদের সাফল্যের কথা। মেয়েদের চেয়ে বেশি টাকা পয়সা, সুযোগ সুবিধা পেয়েও ছেলেরা সাফল্য আনতে পারছে না। এটা কি চাপ না? প্রশ্নে ফুটবলারের সরল স্বীকারোক্তি। তা তো অবশ্যই, কারণ এটা তো একটা চাপ, কারণ মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে। তো আমরাও চেষ্টা করবো যে
মানে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। এবং দেখেন আপনি যে আমরাও আস্তে আস্তে কিন্তু মানে একটা ভালো একটা দিকে যাচ্ছি, যেহেতু আমরা প্রথম দিন থেকেই শুরু করছি, তো চাইবো যে দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। নারী পুরুষ দু দলের মধ্যে এক দল যখন একের পর এক সাফল্য আনবে আর অন্য দল উপহার দেবে ব্যর্থতা, তখন কথা হবেই। কিন্তু কোচের কথা বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতে হবে ছেলেরাও একদিন সাফল্য আনবে। সেই একদিনের সূচনাটা হতে পারে অনূর্ধ্ব 23-এর এই ব্যাচটার হাত ধরে। কেননা এই গ্রুপে আছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল, আছে প্রবাসী ফুটবলার, আছে বয়সভিত্তিক সাব জেতা খেলোয়াড়। স্বপ্ন দেখার এবারই তাই মোক্ষম সময়। সেই স্বপ্নটা আরও আকার পাবে যদি বাহরাইনে প্রস্তুতি ম্যাচে ভালো ফল পাওয়া যায়। ফয়সাল হাবিব, ৭১। চ্যাম্পিয়নশিপে গুড স্টার্ট হয়েছে এবার কারাবাও কাপের পালা, যেখানে নতুন অ্যাসাইনমেন্টে রাতে মাঠে নামছে হামজা চৌধুরী লেস্টার সিটি, প্রতিপক্ষ হাডার্সফিল্ড। তবে এই ম্যাচে হামজাকে নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ। হামজা খেলবেন নাকি খেলবেন না, লেস্টার কোচকেও মেলাতে হচ্ছে পরিস্থিতির ডিমান্ড। রাত 1:45 লেস্টার ম্যাচের প্রিভিউ থাকছে পার্থ বণিকের রিপোর্টে। লেস্টার সিটির ফেসবুক পোস্ট, যেখানে ম্যাচের সময়সূচিতে বিশ্বের বিভিন্ন শহরের সাথে আছে ঢাকার নাম। কারণটা সহজেই অনুমেয়, বাংলাদেশের ফ্যানরা রাত জাগবে শুধু হামজাকে দেখার জন্য। সময় রাত 1:45, কারাবাও কাপের ফার্স্ট রাউন্ডের ম্যাচে, যেখানে হাডার্সফিল্ডের মুখোমুখি হবে লেস্টার সিটি। কারাবাও কাপে লেস্টার সিটি সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল 25 বছর আগে। সব মিলিয়ে এই আসরে লেস্টারের ট্রফি মোট 3টা। প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ায় এবার প্রথম রাউন্ড থেকেই কারাবাও কাপ শুরু করতে হচ্ছে হামজাদের। ফার্স্ট ম্যাচ তাও অ্যাওয়ে, হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনেক কিছুই বিবেচনা নিতে হচ্ছে লেস্টার কোচ মার্তি সিফুয়েন্তেসকে। আর্থিক কাটছাটে এরই মধ্যে তাদের ডিফেন্স লাইন অনেকটা ফাঁকা। উইলফ্রেড এনদিদি ঘাঁটি গেড়েছেন টার্কিশ ক্লাব বেসিকতাসে, ওয়েলসের ক্লাব রেক্সহ্যামে নাম লিখিয়েছেন কনর কোডি, এমনকি রেগুলার কিপার ম্যাডস হারমেনসেনও প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামে চলে গেছেন। এসবের সাথে যুক্ত হয়েছে দুই ফুলব্যাক রিচার্ড পেরেইরা আর ভিক্টর ক্রিস্টিয়ানসেনের ইনজুরি। দুজনেই হাডার্সফিল্ডের ম্যাচে রুলড আউট। তাই ডিফেন্সে হামজা চৌধুরীর গুরুত্ব এই ম্যাচে আরেকটু বেশি। তবে স্টার্টিং 11-এ সুযোগ পাবেন কিনা তা নিয়েও আছে সংশয়। কেননা চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ম্যাচে শেফিল্ড ওয়েনেসডের বিপক্ষে রাইট ব্যাক জাস্টিন এবং সেন্টার ব্যাক ওকলি ও ভেস্টারগার্ড তিনজনেই দারুণ পারফর্ম করেছেন। ম্যাচে প্রত্যেকের রেটিংই ছিল 7-এর ওপর। হামজাকে সিফুয়েন্তেস কিভাবে ব্যবহার করবেন তা সময়ই বলে দেবে। তবে হাডার্সফিল্ড লেস্টারের জন্য বড় কোনো চ্যালেঞ্জের নাম নয়। হেড টু হেডে শেষ 6 ম্যাচের 5টাতেই আছে জয়, যেখানে 16 বার হাডার্সের জালে গোল উৎসব করেছে ফক্সরা। তাছাড়া প্রি সিজনে 5 ম্যাচ জিতেছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপেও শেফিল্ড ওয়েনেসডে বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছে মৌসুম। তবে ইংল্যান্ডের লিগ 1-এর দল হাডার্সফিল্ডকে হালকাভাবে নেবার সুযোগ নেই। এবারের মৌসুমের 2 ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। লেস্টারকে হারিয়ে অঘটন ঘটানোতেই থাকবে ফোকাস। পার্থ বণিক, ৭১। ইউএফা সুপার কাপের ফাইনালে জমজমাট লড়াইয়ে টটনামের প্রতিপক্ষ ইউরোপ সেরা দল পিএসজি। ইটালির উদিনেতে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এবার পিএসজি পাবে সহজ জয় নাকি চমকে দেবে টটনাম? বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। উপরওয়ালা যখন দেন তখন 2 হাত ভরে দেন। বাংলার এই প্রবাদটা সত্যি করার সুযোগ এসেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপা কাপ জেতার মাস 3 মধ্যে আরেকটা কাপ জেতার সুযোগ এসেছে টটেনহ্যামের সামনে। এবারের ট্রফিটা ইউএফা সুপার কাপের, যেখানে টটেনহ্যাম লড়বে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়নের লড়াই সুপার লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 13 আগস্ট দিবাগত রাত 1টায়। ইতালির উদিন শহরের ব্লু এনার্জি স্টেডিয়ামে হবে 2 দলের ম্যাচ, যেখানে পিএসজি এগিয়ে থাকবে, কিন্তু টটেনহ্যামের সামনে সুযোগ থাকবে প্যারিসের ক্লাবকে চমকে দেয়ার। সুপার কাপ জেতার লক্ষ্যে লুইস এনরিকের দলের প্রধান ভরসা হতে পারে রেড হট ফর্মের উসমান দেমবেলে। দেমবেলের ডানে বামে থাকবেন ডিজায়ার ডুয়ে এবং জর্জিয়ান স্ট্রাইকার খাভিসা খাভারাৎসখেলিয়া। মাঝমাঠ দখল নিয়ে ফরওয়ার্ডদের বল সাপ্লাই দেওয়ার কাজটা করবেন 2 মিডফিল্ডার ফেভিয়ান রুইজ আর ভিথানহা। পিএসজির গোলবারের নিচে নতুন মুখ দেখা যাবে সুপার কাপ ফাইনালে। জিয়ানলুইজি ডোনারুমার সাথে সম্পর্ক ছিন্ন করা প্যারিসের ক্লাবটার নতুন নম্বর 1 লুকাস সিভেলিয়ার। কিপার পর্যন্ত পৌঁছানোর আগে টটেনহ্যাম ফুটবলারদের
অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনোসকেও অতিক্রম করতে হবে। আর পিএসজির হয়ে ডান দিকের রক্ষণ সামলাবেন আশরাফ হাকিমি, বামেরটা নুনো মেন্ডেস। আর এই জায়গাটাতেই আক্রমণ করতে চাইবে হটস্পার। ক্লাব বিশ্বকাপ ফাইনালে মেন্ডেসকে কোণঠাসা করে বাম দিক দিয়ে ঝড় তুলেছিলেন কোল পালমার। শক্তিশালী পিএসজির এই দুর্বল দিকটাকেই কাজে লাগাতে চাইবেন হটস্পার কোচ থমাস ফ্রাঙ্ক। সে কাজে টটেনহামের নতুন সাইনিং মোহাম্মদ কুদুস কোচের তুরুপের তাস হতে পারে। পালমারের মতোই কুদুসও খেলেন বাঁ পায়ে। পালমারের রোলটা কুদুস পালন করতে পারলে পিএসজি বিপদে পড়তে পারে বুধবার রাতে। কুদুস ছাড়াও স্কোরিংয়ে স্পার্স ফ্যানরা রিচার্লিসনের পায়ের দিকেও তাকিয়ে থাকবে। পিএসজি যেহেতু আক্রমণাত্মক ফুটবলই খেলে, তাই রক্ষণ ভাগে কঠিন সময় পার করতে হবে আর্জেন্টাইন ক্রিশ্চিয়ান রোমেরোকে। আর গোলবারের নিচে নিজের সেরাটা দিতেই হবে টটেনহাম কিপার ভিকারিওর। বড় নামের এ ছিল এই মুহূর্তে খেলা জগৎ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।